আজকে আমাদের রাজবাড়ির কোলাহাট নামক একটা গ্রাম রয়েছে। ওই গ্রামে আজ থেকে প্রায় 100 বছর আগে ঘটে যাওয়া একটা খুব এমন একটি ঘটনা যেটা আজও ওই এলাকার লোকজনের মুখে মুখে শোনা যায়। আজকে ওই ঘটনা দিয়েই আমি শুরু করতে চাই। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আজকে যে ঘটনাটি আমি প্রথমে বলেছি রাজবাড়ি জেলার কোলাহাট গ্রামের ঘটনা, যেটা অনেকের মুখেই এটা শোনা যায়। আজকে এই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো। ঘটনাটি আজ থেকে প্রায় অনেকদিন, বললাম তো 100 বছর বেশি সময়ের আগে। তো এই ঘটনাটি নয়ন নামে একজন আমাকে বলেছিল, যেটা প্রতিবিম্ব শেয়ার করার জন্য। তো ওই সময়ে ওই এলাকায় একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তো ওনার বিভিন্ন ধরনের বিজনেস ছিল। তো উনি চিন্তা করলেন যে এখন ওই যে আমরা সেই ব্রিটিশ পিরিয়ডে যে দালানগুলো দেখি, যে ছোট ছোট পোড়া ইট, তো উনি ওই ইটের একটা ভাটা দেওয়ার পরিকল্পনা করলেন, যে আমি একটা ইটের ভাটা দিব। তো উনি একটা অনেক প্রশস্ত একটি জায়গা বেছে নিলেন। ওই জায়গাতে উনি ইটের ভাটা তৈরি করার কাজ শুরু করে দিলেন। উনি যখন কাজ শুরু করে দিলেন, ইটের ভাটার কাজও শেষ হয়ে গেল এবং শ্রমিক নিযুক্ত করলেন। সবকিছু ঠিকঠাক, ইটের ভাটা আগুন দেওয়া হবে। কিন্তু সমস্যা বাঁধলো, ইটের ভাটাতে যখনই আগুন দেওয়া হয় আগুন আর ধরে না। অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই ইটের ভাটা আগুন ধরছে না। খুব একটা বিব্রতকর পরিস্থিতি। এরকম সপ্তাহ যায়, মাস চলে যাচ্ছে। বসিয়ে বসিয়ে তার অনেক কর্মচারী বেতন দিতে হচ্ছে, যে ইটের ভাটায় আগুন জ্বলছে না। এটা খুবই একটা সমস্যায় পড়ে গেলেন। তখন এই সমস্যা থেকে উত্তরণের জন্য উনি একজন তান্ত্রিক গোছের এক লোকের পরামর্শ হলেন। তখন উনি বললেন যে তোমার ইটের ভাটা তো এইভাবে হবে না, তুমি একটা কাজ করো, একটা ছাগল বা একটা গরু বা ভেড়া, এটাকে জবাই করে আগের মধ্যে ফেলো, তারপর আগুন ধরাও, তাহলে আগুন ধরবে। কারণ উনি সেটাই করলেন। উনি একটি ছাগল বা ভেড়া বা এই টাইপের কিছু একটা উনি জবাই করে ইটের ভাটার মধ্যে ফেলেন এবং তখন আগুন ধরানোর চেষ্টা করলেন। তো রাসূল ভাই আগুন ধরলো। মিনিট 5 থেকে 10-এর মধ্যেই নাকি আগুনটা আবার হঠাৎ করেই নিভে যায়। তো নিভে যাওয়ার পর আবার কিছুতেই চেষ্টা করে আগুন ধরাতে পারলেন না। তো আবার যখন এই তান্ত্রিকের কাছে গেল, তখন বলল যে আসলে এই ছাগল বা গরু এগুলোর কাজ হবে না, একটা কাজ করো, সেটা হচ্ছে মৃত মানুষকে ওখানে নিয়ে আসো। যেভাবে পারো নিয়ে আসো কোন একটা মৃত মানুষকে। ওনারা চিন্তা করলেন যে এই মৃত মানুষ কিভাবে আনা যায়। তখন পরিকল্পনা করলেন যে সদ্য কবর হয়ে যাওয়া একটি লাশ ওনারা কবর থেকে নিয়ে আসবেন এবং এমন ভাবে নিয়ে আসবেন এবং কবরটা ঢেকে দিয়ে আসবেন যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। তো সত্যি রাতের অন্ধকারে ওনার কিছু বিশ্বস্ত লোক গিয়ে সদ্য কবর হওয়া একটি কবর থেকে একটি লাশ নিয়ে আসলেন এবং লাশটি নিয়ে এসে ইটের ভাটার মধ্যে দিয়ে ওই রাতেই আগুন ধরালেন আর কি। তো আগুন একদিনের মতো জ্বললো ওখানে। একদিন পরে আবার বিস্ময়কর হঠাৎ করে নিভে গেল। ঠিক যেমন বাতাসে মোমবাতি নিভে যায়, ঠিক এমন ভাবে হঠাৎ করে নিভে গেল আগুনটা। অনেক চেষ্টা করেও জ্বালানো যাচ্ছিল না। তো তখন আবার ওই তান্ত্রিকের যখন শরণাপন্ন হলেন ইটের ভাটার মালিক, তখন বললেন যে মৃত মানুষেও কাজ হবে না, এখানে জীবন্ত মানুষের প্রয়োজন। এখন জীবন্ত মানুষকে কিভাবে এখানে এনে ফেলবে, এটা তো একটা খুব কারণ প্রত্যেক মানুষের আত্মীয় স্বজন আছে, অনেক ব্যাপার স্যাপার সেখানে চলে আসবে। তো এগুলো জানাজানি হলেও সমস্যা। তখন উনি চিন্তা করলেন যে এই গ্রামে একটা পাগল আছে, নাম হচ্ছে মনা পাগল। তো এই পাগলটাকে এখানে কাজে লাগানো যাবে। তান্ত্রিক বলে দিয়েছিল যে মানুষটার বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। বয়সটাও বলে দিয়েছিল। এই কারণে সমস্যা, যে যেন তেন ব্যক্তিকে তো এখানে নিয়ে আসা যাচ্ছে না। তো চিন্তা করলেন এই মনা পাগলকে ছলে বলে কৌশলে যদি এখানে নিয়ে আসা যায়, তো ওর তো কোনো আত্মীয় স্বজন নাই। সুতরাং পাগলরা একদিন এখানে থাকে আর একদিন ওখানে থাকে। ওকে যদি কেউ দীর্ঘদিন নাও দেখে, কেউ জিজ্ঞাসাও করবে না পাগল কোথায় গেল, আমাদের কাজ তো হাসিল হয়ে যাচ্ছে। তখন ওনার কয়েকজন বিশ্বস্ত 4-5 জন লোক মনা পাগলকে বললো যে ওই ইটের ভাটার ওখানে চলো, তোমাকে অনেক ভালো ভালো খাবার দিব। তো পাগল তো রাজি হয়ে গেল। সে তো অবহেলিত, মানুষের বাসায় বাসায় যায় খাবার চায়, অনেকে দেয় না, দুর্ব্যবহার করে। চিন্তা করলো যে ভালোই তো, ওখানে গিয়ে যদি খাবার দেয়। তো রাতের বেলায় কাজটা ঘটেছে, টোটাল কাজটা রাতের বেলা করেছে, যাতে করে দিনের বেলা লোকজন না দেখে যে ওকে কারা নিয়ে যাচ্ছে, সাক্ষী রাখবে না আর কি, এমন একটা অবস্থা। তো ওকে ইটের ভাটায় নিয়ে যাওয়া হলো
এবং সব আগের থেকে সেট করা ছিল। ইটের ভাটার নির্দিষ্ট কিছু জায়গা থাকে, আমরা দেখেছি যে খড়ি বা কাঠখড় যেখানে মানে ভিতরে ফেলে আর কি, ওই জায়গায় নিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দেওয়া হয় এবং পূর্ব পরিকল্পনা ভাবে সাথে সাথে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ওই সময়ই জ্বলে ওঠার পরে ইটটা টোটাল পুড়তে যতদিন সময় লাগে, সুন্দরভাবে ইটের ভাটা আগুন জ্বলেছে, কোনো সমস্যা হয় নাই। ইটের ভাটা থেকে ইট বের করেছে, ইট বিক্রিও হয়ে গেল। সমস্যা বাঁধলো কিছু মানে এই ইট যখন বিক্রি হয়ে গেল তারপর থেকে। তো এক লোক রাতের বেলা ফিরছিল বাসায়, তখন একা একা ফিরছিল, রাস্তার ধারে দেখে একজন লোক বসে আছে। তখন বললে, এই তুই কে রে? দেখে তো মোনা পাগলের মতো মনে হয়, তুই কি মোনা পাগল নাকি? বলে, হ্যাঁ আমি মোনা পাগল। বলে, তুই এতদিন পরে কোত্থেকে আসলি? বলে, আসছি তো আমার খুব পানি পিপাসা চেপেছে, আমাকে একটু পানি দিতে পারবি? বলে, আমার কাছে তো এখন পানি নাই। তাহলে এদিকে আয়, দেখ আমার কি অবস্থা হয়েছে, খুব পানি পিপাসা চেপেছে। উনি কাছে গিয়ে ওই লোকটা দেখে যে মোনা পাগলের সমস্ত শরীর ঝলসানো এবং শরীর দিয়ে ধোঁয়া উঠছে, মনে হয় যে সদ্য আগুনে পোড়ালে যা হয় আর কি, এরকম ধোঁয়া উঠছে। ওই দৃশ্য দেখে উনি ভয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরে সকালবেলা যখন ওনার জ্ঞান ফেরে, তখন উনি লোকদেরকে বলেন যে রাতের বেলা মোনা পাগলকে দেখলাম, ওর শরীরের এই অবস্থা। তখন যাই হোক, ঘটনাটা এইখানেই আপাতত শেষ। কিন্তু 3-4 দিন পর থেকে ওই যে ব্যক্তি মোনা পাগলকে দেখেছিল, তার শরীরে অদ্ভুত রকমের ফোসকা পড়া শুরু করে। ঠিক যে মানুষের কোন শরীরের কোন অংশ পুড়ে গেলে যেরকম হয় আর কি, ওরকম ফোসকা পড়া শুরু করে। তো এরকম ফোসকা পড়তে পড়তে শেষ পর্যন্ত তার পুরো শরীর এমন অবস্থা হলো, মনে তার পুরো শরীরটা আগুনে ঝলসানো, এবং উনি মারা যায়। তো রাতের বেলা ঠিক একই রকম ভাবে এই মোনা পাগলকে বিভিন্ন ভাবে দেখা যায়, এবং যেই দেখে পরে তার শরীরের একই রকমের সমস্যার সৃষ্টি হয় এবং সেও একই রকম ভাবে মারা যেতে থাকে। স্কিন ডিজিজ হয়ে যায়। স্কিন ডিজিজ হয়ে যায়। এখন চারদিকে এই মোনা পাগল আতঙ্ক পুরো গ্রামে মানে এমন ভাবে ছড়িয়ে পড়লো যে সবাই ভয়ে ভীত, যে এই পাগলটাকে দিনে দেখা যায় না, আগে দিনে দেখা যেত, রাতেও দেখা যেত, এখন দিনে দেখা যায় না, এর রাতের বেলা কোথা থেকে আসে? সুতরাং রাতে আমরা একে খুঁজবো। গ্রামবাসী সবাই এক জায়গায় বসে মিটিং করলো যে পালাক্রমে মশাল নিয়ে আমরা খুঁজবো, একে ধরতে হবে। এটা গ্রামবাসী সিদ্ধান্ত। গ্রামবাসী সিদ্ধান্ত। আচ্ছা। কিন্তু রাতের বেলা, রাতের পর রাত খোঁজা হচ্ছে, মোনা পাগলকে কেউ দেখে না। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। তো মোনা পাগল এত চালাক হয়ে গেল যে সে ধরা দিচ্ছে না। তো যাই হোক, কিছুদিন পরে এই পাহারার ইটা কমে আসে। তো ইটের ভাটার যে 4-5 জন মানে নিয়ে গিয়েছিল আর কি মোনা পাগলকে, এরাও পর্যায়ক্রমে মোনা পাগলকে দেখা শুরু করে। সবাই একই রকম ভাবে সেম একই ধরনের স্কিন ডিজিজে তারা মারা যায়। আচ্ছা। এমনকি ওই ইটের ভাটার মালিকের ছেলেও একই রকম ভাবে মারা যায়। মোনা পাগলকে দেখেছে, কিন্তু মোনা পাগলকে কেউ মানে দিনের বেলা কেউ দেখে না, এবং চেষ্টা করে রাতের বেলা দেখা যায় না। ও যাকে দেখা দেয় সেই শুধু দেখে। মজার বিষয় আসল ভাই, যে ওই যারা মারা গেল এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ওই ইটের ভাটার সাথে জড়িত, কাজের সাথে জড়িত। তার মানে এই অন্যায় কাজটা করেছিল তারাই একে একে মারা যাচ্ছে। মারা যাচ্ছে ইটের ভাটার ইসের সাথে জড়িত আর কি। কোন গ্রামের নিরীহ লোক মোনা পাগলকে দেখেনি কখনো। ঘটনা এখানেই শেষ না। ঘটনা এখানেই শেষ না। ইটের ভাটার মালিক উনি একজন খুব ভালো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে পরামর্শ করলেন যে এই যে সমস্যাটা, এটা কি করা যায়। তো উনি পরামর্শ দিলেন যে তোমাদেরকে যেই ব্যক্তি পরামর্শ দিয়েছিল এই মানুষকে হত্যা করার, যে তার মাধ্যম দিয়ে এই সমস্যাটার সমাধান হতে পারে, এবং উনি অচিরেই মারা যাবে। উনি যখন মারা যাবে তখন তোমরা একবার একটা লাশ নিয়ে এসেছিলে কবর থেকে, মৃত ব্যক্তির লাশ, ওটা আবার কবর মানে ইটের ভাটায় পুড়িয়েছিলে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে ওই লোকটার লাশটা রেখে এসো, যেই তান্ত্রিক এই পরামর্শ দিয়েছিল, তাহলে এই সমস্যা সলভ হবে। এবং সত্যি ওই যে তান্ত্রিক মানে সেও এক সময় মোনা পাগলকে দেখে, এবং দেখার পরে সেও বলেছিল যে আমি মোনা পাগলকে দেখেছি। এবং উনি মানে দেখার পরে উনি যেই রাত্রে দেখেছিল তার পরের দিনই, মানে অন্যদের তো মানে ওই ডিজিজটা হতে 3-4 দিন সময় লেগেছে, পরের দিন সকালবেলায় ওনার শরীরের অবস্থা এতটা বিভৎস হয়ে গিয়েছিল যে কেউ ওনার কাছে আসার সাহস পাচ্ছিল না, মানে শরীর পুরে মানে এমন দেখা যাচ্ছিল আর কি। তো
তো তান্ত্রিক যখন মারা গেল তার এটাও মানে রেখে আসা হয়। কিন্তু রাসেল ভাই, এই যে মনা পাগলকে যে পুড়িয়ে মেরেছে এটা কিন্তু গ্রামবাসী জানতো না। গ্রামবাসী জানতো না, কারণ তো খুব গোপনে করা হয়েছে। তারপরে যখন এত কিছু ঘটনা ঘটে গেল, তখন ওই ইটের ভাটার মালিক উনি স্বীকার করলেন যে আসলে মনা পাগলকে কখনোই দেখা যাওয়ার এইভাবে কারণ হচ্ছে আমরা খুব কৌশলে ইটের ভাটাকে চালু রাখার জন্য মনা পাগলকে ওখানে ফেলে মেরে ফেলেছিলাম। তো এইভাবে এই কারণে লোকজন মারা যাচ্ছে। তখন যখন ওই তান্ত্রিক মারা গেল, দীর্ঘদিন কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। আর ওই যখন জানাজানি হচ্ছিল যে ইটের ভাটায় বিভিন্ন লোক এভাবে মারা যাচ্ছে, মনা পাগলকে দেখছে, ইটের ভাটাও সবাই কাজ ছেড়ে দিয়ে চলে যায়। ইটের ভাটার একদম জনশূন্য, মানে বন্ধ হয়ে গেছে আর কি। তো একদিন ইটের ভাটার মালিক উনি কি মনে করে নিজের ইটের ভাটার সকালবেলা হাঁটাহাঁটি করছিল আর কি। তো ইটের ভাটার ভিতরে হঠাৎ করে উনি পড়ে যান। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে কোথায় গেলেন। খুঁজতে খুঁজতে ইটের ভাটার কাছে এসে তখন দেখলেন ভিতরে ওই মালিক পড়ে আছে। তো ওনার শরীরের মানে ওনার যে জামা কাপড় আছে, জামা কাপড়ের কোথাও কোনো পোড়া চিহ্ন নাই, কিন্তু ওনার বডিটা একদম মনে পুরো কয়লা হয়ে গেছে। কিন্তু আগুন তো জ্বলছিল না, ইটের ভাটা অনেকদিন ধরে বন্ধ। তো এই যে ঘটনাটি আসল ভাই, এটি মানে ওই এলাকায় খুব, আপনাদের যে এলাকা সেই এলাকায়, হ্যাঁ ওটা খুব প্রচলিত, সবাই জানেন নিশ্চয়ই, অনেকেই জানেন যারা হয়তো বা ওই এলাকার লোক আজকে যারা শুনছেন ভূত এফএম, তারা এই বিষয়টার সাথে অনেক পরিচিত থাকতে পারেন। আর আসল ভাই, ইটের ভাটা যেটা, ওইটা ছিল আসলে একটা শ্মশান, এক সময় শ্মশান ছিল। ওই শ্মশানটা দীর্ঘদিন পরিত্যক্ত শ্মশান ছিল, পড়েছিল। তো ইটের ভাটার মালিক খুব অল্প, ওটার মালিকানাও ছিল না, তো উনি ওইখানেই মানে ইটের ভাটাটা দেন, এবং ওই কারণে হয়তো বা আগুন জ্বলছিল না। তাই এইটা আমার মনে হয় যে আগুন না জ্বলার পিছনে এটা একটা কারণ থাকতে পারে। আচ্ছা, তো এই ছিল রাসেল ভাই ঘটনা। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা আমি এই যে রমজান মাস গেল, তখন আমি যশোরে গিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য। আমি যেখানে মানে শিক্ষকতা করি, আমাদের ব্রাঞ্চ আছে যশোরে। তো যশোরে আমার বাবা একটা ঠিকানা দেন আমাদের একটা দুঃসম্পর্কের আত্মীয়কে খুঁজে বের করার জন্য। তো আমি যশোর শহরে আমি মোটামুটি নতুনই বলা যায়, আমি খুব মানে আগে ওইভাবে যাই নাই। আমি একটা রিক্সা চিন্তা করছিলাম, একটা প্রবীণ রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করি বা একটা লোকেশন দিয়ে ওইভাবে আমাকে হয়তো নিয়ে যেতে পারবেন। তো আমি বেশ একটু বয়স্ক একজন রিক্সাওয়ালাকে ঠিক করলাম, ওনাকে বললাম, উনি বললো হ্যাঁ নিয়ে যেতে পারবো। তো আমি রিক্সা ওঠার পরে যখন রিক্সা চলছিল, তখন আমার কাছে খুব খারাপ লাগলো যে অনেক বয়স্ক রিক্সাওয়ালা। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি যে এত বয়স হয়ে গেছে রিক্সা চালান, তো আপনার কি পরিবারে কেউ আছে? বললো হ্যাঁ আমার পরিবারে সবাই আছে, আমি রিক্সা চালাই একটা অন্য কারণে। তো আমি তাকে বললাম যে কারণটা কি আমাকে বলতে পারবেন? বললো হ্যাঁ এটা বলা যাবে। তো তখন উনি আমাকে ওনার ওই ঘটনাটা শেয়ার করেন আর কি, যেটা আমি এখন আপনাদেরকে বলবো। তো উনি আমাকে যে ঘটনাটা যেভাবে বলেন, সেটা ঘটনাটা ছিল স্বাধীনতার আগে, আমাদের দেশ মানে বাংলাদেশ স্বাধীনতার আগে। তো উনি খুবই একটা মানে খারাপ একটা প্রফেশনের সাথে জড়িত ছিলেন উনি, এবং ওনার একজন ওস্তাদ ছিলেন। ওনারা দুইজন কাফন চুরির সাথে জড়িত ছিলেন। ওনারা বেসিক্যালি ওনারা কাফন চোর ছিলেন প্রথম দিকে। আচ্ছা, ওনারা ওই লাশ যখন কবর হয়ে যেত, ওনারা মানে সদ্য কবর হওয়া লাশগুলো থেকে ওনারা রাতের বেলা গিয়ে ওই কাফন নিয়ে আসতেন, এবং ওই কাফনগুলো ওনারা পরে বাজারে বিক্রি করতেন। এটা ছিল ওনাদের আসলে প্রথম দিকের কাজ, মানে একদম প্রথম দিকে ওনারা এই কাজগুলো করতেন। এরপরে যেটা হলো সেটা হলো যে আমরা জানি ভারতের বিশেষ করে মাদ্রাজে অনেক মেডিকেল কলেজগুলো রয়েছে, যা বাংলাদেশের অনেকেই সেখানে যান চিকিৎসা করাতে। এটা অনেক আগে থেকে ছিল। তো আমরা জানি যে মেডিকেলে যারা পড়েন তাদের গবেষণার জন্য মানে মানুষের কঙ্কাল প্রয়োজন হয়। তখন ওনাদের কাছে কিছু কয়েকজন লোক আসে, তাদেরকে খুঁজে বের করে, কিভাবে যেন খুঁজে বের করার পরে তাকে বলে যে তোমরা এই কাফন চুরি করে আর কয় টাকাই পাও, তুমি আমাদেরকে এক কঙ্কাল সাপ্লাই দিবা, বিনিময়ে আমরা অনেক টাকা দিব। আচ্ছা, তো ওনারা তখন চিন্তা করে আসলেই তো কাফন চুরি করে আর ক টাকাই পাওয়া যায়, তো আমরা এখন থেকে কঙ্কাল সাপ্লাই দিব। কিন্তু কঙ্কাল কিভাবে সাপ্লাই দিব? তখন তারা বললেন যে লাশগুলো সাধারণত 6 মাস হয়ে যাবে, 6 মাস বা 7 মাস এরকম হয়ে যাবে, তখন তোমরা ওই লাশগুলো তার কঙ্কাল হয়ে যায়, তখন এই কঙ্কালগুলো আমাদেরকে তোমরা এনে দিবা, যেভাবে পারো এনে দিবা।
আমরা প্রতি কঙ্কাল হিসাব করে তোমাদের একটা ভালো একটা অ্যামাউন্ট ধরিয়ে দেব। এবং সত্যি ওনারা ওই কাজ শুরু করেন। শুরু করার পর ভালো টাকা পয়সা ইনকাম করতে থাকেন। তখন এভাবে করতে করতে হঠাৎ কোত্থেকে একজন তান্ত্রিক তাদেরকে খুঁজে বের করেন। তখন তারা বলে, উনি তান্ত্রিক আবার তাদেরকে বলে যে এত কষ্ট করে লাশ চুরি করার দরকার কি, এত বড় কঙ্কাল টানাটানি করাও তো কত ঝামেলা, আমি যদি এর থেকেও ছোট কোনো কাজ দেই, তোমাদের আরো অনেক টাকা দিই, তাহলে রাজি হবা? বলে কি কাজ? তখন বললো, আমি ঠিক যেই কবরগুলো বলবো তোমরা ঠিক আমি যেই দিন বলবো, যে সময় বলবো, ওই সময়ে গিয়ে ওই কবর খুঁড়ে শুধুমাত্র লাশের মাথাটা নিয়ে আসবা এবং আমি তোমাদেরকে অনেক টাকা দিব তার বিনিময়ে। তারা চিন্তা করলেন আসলেই তো মাথাটা তো নিয়ে একটা জায়গায় রেখে দেওয়া যায়, সহজে ক্যারি করা যায়, তো এই কাজটা অনেক সহজ এবং টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি, সুতরাং আমরা ওটা করব না এটা করব। তখন তারা কি করে, এই তান্ত্রিকের কথা শুনে তান্ত্রিকের কাজ তারা নেয়। এবং তান্ত্রিকের এই কাজটা করাটা অত সহজ ছিল না, কারণ ওনারা যে কাজটা করতেন সেটা হলো, তান্ত্রিক আগে তারা যারা করতেন যে কোনো কবর থেকে লাশ চুরি করে নিয়ে আসতেন, আর এখন যেটা হয় ওই তান্ত্রিক নির্দিষ্ট কিছু কবর বলে দেয়, তাদেরকে সেই অঞ্চলে গিয়ে ওইটা নিয়ে আসতে হয়। এটা বেশ কঠিন কাজ। তখন তারা যে কাজটা করতো, ওই অঞ্চলে গিয়ে, আমরা গ্রাম দেশে যেটা বলি ডেইলি লেবার, যেটাকে গ্রামে কামলা বলে আর কি, ওনারা কামলা সেজে ওই এলাকায় যেতেন, ওই এলাকায় কাজ করতেন এবং ওই ঠিক নির্দিষ্ট দিনে ওনারা ওই লাশ খুঁড়ে, মানে ওই কবরটা খুঁড়ে ওই লাশের মাথাটা নিয়ে আসতেন, এবং এটা কেউ টের পেত না। ওনারা যখন লাশটা নিয়ে আসতেন তখন আবার ওই কবরটা ঢেকে কেউ, কারো বোঝার কোনো উপায় ছিল না যে এখান থেকে এটা কেউ নিয়ে গেছে। তো এটা নেওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই লাশগুলো যখন মাথা নিতেন তখন কোনো ভয়ের ঘটনা ঘটতো না? তখন বলছে হ্যাঁ, তখন অনেক ভয়ের ঘটনা ঘটতো। দেখা যাচ্ছে তারা যখন লাশ ওই মাথা আনতে গেছে তখন তারা দেখছে আশেপাশে বাঘ, সিংহ, বড় ধরনের অজগর তাদের দিকে আসছে, এবং ওই তান্ত্রিক বলে দিয়েছে তোমরা কিন্তু এগুলো তোমরা দেখবা যে তোমাদের পরিচিত লোকজন এসে তোমাদেরকে ডাকাডাকি করছে, কিন্তু তাদের ডাকে কোনো উত্তর নিবা না। তো এইভাবে এই ধরনের ভয়ঙ্কর জিনিসগুলো দেখতে দেখতে আসলে তারা অভ্যস্ত হয়ে গেছিলেন। তারা আসলে এখন এমন একটা অবস্থা, তারা কোনো কিছু দেখেই ভয় পেত না। তো এই ধরনের কাজ যখন তারা করতে থাকে তখন হঠাৎ একদিন কয়েকজন হুজুর টাইপের লোক এসে তাদেরকে খুঁজে বের করে, বলে যে ভাই আমাদের পীর সাহেব আপনাদেরকে ডেকেছে, আপনি একটু আমাদের সাথে চলেন। তখন বললেন যে আপনাদের পীর সাহেব কি আমাদেরকে চেনে? বলেন হ্যাঁ চেনে, আপনাদের সাথে কি জন্য একটা বিষয় জরুরি কথা বলবে, আপনি একটু আমাদের সাথে চলেন। তখন ওরা যান। তখন পীর সাহেব যখন যান তখন দেখেন যে খুব সুন্দর নুরানি চেহারার একজন ব্যক্তি। ওনাদেরকে দেখেই পীর সাহেবই প্রথমে সালাম দেন। সালাম দিয়ে জিজ্ঞেস করেন, বাবা তোমরা যে কাজটা করো কাজটা কিন্তু ভালো না, তোমরা এই কাজটা ছেড়ে দাও। তখন ওনারা একটু মানে দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যায় হঠাৎ করে, যে উনি এটা কিভাবে জানলেন যে আমরা এটা করি। তখন বললেন যে তোমরা তো এই যে লাশের মাথা নাও, লাশ মানে তারপর কঙ্কাল চুরি করো, বাবা আমি তোমাদেরকে অনেক টাকা দিই, একটা লাশের মাথা নিয়ে বা একটা কঙ্কাল চুরি করে যে টাকা পাও আমি তার থেকে কয়েক গুণ বেশি তোমাদেরকে টাকা দিয়ে দিলাম, কিন্তু তোমরা বাবা খবরদার আমার লাশটা মানে চুরি করা বা আমার মাথাটা নিতে এসো না আমি মারা যাওয়ার পরে। তখন ওরা বলেন হ্যাঁ ঠিক আছে হুজুর, আমরা এই কাজটা করবো না আপনার সাথে। তখন ওই পীর সাহেব ওনাদেরকে অনেকগুলো টাকা দিয়ে দেন। তখন ওটা নিয়ে চলে আসে। এই ঘটনার প্রায় 1 বছর পর হঠাৎ ওই তান্ত্রিক তাদেরকে বলে যে তোমাদেরকে একটা জায়গায় যেতে হবে, এবং অমুক পীর সাহেব আজ থেকে বেশ কিছুদিন আগে মারা গেছে, 1 বছর হলো মারা গেছে, ওনার লাশটা অবশ্যই কঙ্কাল হয়ে যাবে এতদিনে, তো তুমি ওই লাশটার মাথা নিয়ে আসবা কোন একটা পূর্ণিমার দিনে, এবং ওই এলাকায় যাও, ওখানে কামলা হয়ে থাকো কিছুদিন এবং সুযোগ বুঝে ওটা নিয়ে আসবা। তখন ওনারা সেখানে যান, ওভাবে কামলা হয়ে কিছুদিন কাজ করেন, এবং ওই পীর সাহেবের একটা ওসিয়ত ছিল যে উনি মারা যাওয়ার পরে একটা মানে জঙ্গল টাইপের একটা এলাকা দেখিয়ে গিয়েছিলেন যে তার কবরটা যেন ওখানে দেওয়া হয়, এবং তার কবরটা হবে সম্পূর্ণ মাটির কবর, চারদিকে কোনো কিছু ঘেরা থাকবে না, এবং কবরটা যেন একসময় মানে মিশে যায়, তার কবরের জন্য কোনো অস্তিত্ব না থাকে, যাতে করে কোনো মানুষজন সেটাকে মাজার বানিয়ে কোনো কাজ করতে না পারে, এরকম তার একটা ওসিয়ত ছিল। তো ওনারা দিনের বেলা গিয়ে কবরটা ফাইন্ড আউট করে এসেছিলেন যে কোথায় এই কবরটা, ওনারা একটা চিহ্ন দিয়ে এসেছিলেন। ওনারা ওই পূর্ণিমার রাতে ওই কবরের কাছে যান তার লাশের মাথাটা নিয়ে আসার জন্য। যখন যাবেন তখন মানে আমার কাছে যিনি ঘটনাটা বলেছেন উনি ওনার ওস্তাদের সাথে উনি কাজগুলো করতেন আর কি, তখন তার ওস্তাদকে বারবার বলছেন যে ওস্তাদ কাজটা করা মনে হয় ঠিক হচ্ছে না,
উনি তো আমাদেরকে টাকা দিয়েছিলেন, তারপর আমাদের যাওয়াটা উচিত হবে না। তখন ওস্তাদ বলছিলেন যে কেন যে যাচ্ছি আমি নিজেও জানি না, আমার মনে হচ্ছে কিসের জন্য আমার একটা আকর্ষণে সেখানে টান নিয়ে অনুভব গেছে। করছেন। একটা টান অনুভব করছে যে কি জন্য যে যাচ্ছি আমি নিজেও জানি না। তবে আমি তওবা করছি যে আজকের এই ঘটনাটা আমি ঘটানোর পরে আমি আর যাব না। আর কখনো আমি এই ধরনের কোনো প্রফেশনে থাকবো না, আমি ভালো হয়ে যাব। উনি নিজে থেকেই বলছেন। তখন বলছে এটা যখন বুঝতেই পারছেন তাহলে কেন যাচ্ছেন? বলে কেন যাচ্ছি আমি নিজেও জানি না। যাক, সেখানে গেলেন। যাওয়ার পর তারা যেখানে কবরটা চিহ্নিত করে রেখে এসেছিলেন সেই কবর ওখানে যাওয়ার পর তখন ওই শিষ্য যিনি আমার কাছে ঘটনা বলেছেন, তো উনি বললেন যে ওস্তাদ আপনি কবর খোঁড়েন, আমি কবর খুঁড়বো না, এই কাজ আমি করতে পারবো না, আপনি নিজ দায়িত্বে এই কাজটা করুন। তখন বলে ঠিক আছে, তোকে খুঁড়তে হবে না, আমি নিজে এই কাজটা করব। তখন উনি কবরের যখন উপরে মাটি সরাচ্ছিলেন তখন হঠাৎ করে বললেন, এই দেখ 1 বছর হয়ে গেছে, কবরের বাঁশ তো মনে হচ্ছে আজকের, একদম কাঁচা বাঁশ, মানে কোনো চেঞ্জ মনে হচ্ছে আজকে মানে বাঁশটা রাখা হয়েছে, এরকম অবস্থা। তখন উনি মাটি সরালেন। মাটি সরানোর পর কয়েকটা বাঁশ সরানোর পরে ওনারা মানে রীতিমতো মানে আতঙ্কিত হলেন, দেখলেন যে কি ব্যাপার, আমরা তো জানি এটা পীর সাহেবের কবর, এখানে একজনের কবর, কিন্তু ওখানে দেখছেন যে কবরের ভিতরে মানে 2টো লাশ, মানে এটা আমার কাছে খুব অবাক লেগেছে। আমি এরকম কোনো ঘটনা আসলে কাফন পরানো 2টো লাশ এবং শিওর যে কথা বলছেন উনি। হ্যাঁ বলে যে ওনারা দেখেছেন, দুইজনই দেখেছেন যে 2টো লাশ ওখানে শোয়ানো, এবং ওই 2টো লাশের যে কাফনে মানে একটা মানে একদম সাদা, মানে কোনো চিহ্ন নাই যে এটা পুরান হয়ে গেছে 1 বছর আগে, একদম ধবধবে একদম নতুন। তখন এটা দেখে ওনারা অবাক হলেন। তখন বললেন যে ওস্তাদ পীর সাহেব তো মনে হয় এই কারণে লাশ পচে নাই, তো আপনি চলে আসেন, আপনি এটা করেন না। বারবার রিকোয়েস্ট করছে ওখান থেকে, বলে না এসেছি যখন কাজ আমি করেই যাব। তখন উনি কবরের ভিতরে নামলেন, নামার পর উনি দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন যে আসলে মাথা তো নিব পীর সাহেবের, কিন্তু মুখ তো দুজনেরই ঢাকা কাফনে, এখন কোনটা কার এটা তো আমাকে দেখতে হবে। তখন উনি প্রথম ওনার কাছাকাছি যে লাশটা ছিল সেটার মুখ যখন খুললেন, তখন উনি এবং ওনার যে শিষ্য উপরে ছিল দুজনই খুবই মানে একটা আঘাত পেল। খুলে দেখে যে যিনি নেমেছেন কবরের মধ্যে ওই লাশটা ওনারই। উনি দেখে খুবই ভয় পেলেন, কি ব্যাপার, আমার লাশ এখানে শোয়ানো, আমি তো জীবিত আছি। তখন বারবার ওনার শিষ্য বলছে ওস্তাদ চলে আসেন, কিন্তু উনি বলেন না আমি কাজ করবই। তখন যেহেতু দ্বিতীয় ওই পাশের লাশটা এটা অবশ্যই পীর সাহেবেরই লাশ হবে, উনি তখন ওই কবরের ওই কাফন মুখটা একটু সরালেন, দেখে আসলে ওটা পীর সাহেবের লাশ এবং সম্পূর্ণ অবিকৃত অবস্থা রয়ে গেছে 1 বছর হয়ে গেলেও। তখন উনি ওনার সাথে যে একটা ধারালো একটা অস্ত্র ছিল, ছোট চাকু জাতীয়, উনি চিন্তা করেন মাথাটা এখন উনি কেটে নিয়ে যাবেন। তখন উনি যেই মানে কাজ শুরু করবেন, হঠাৎ ওই পীর সাহেব ওনার হাতটা খপ করে চেপে ধরেছে, চেপে ধরে চোখটা খুলে বলেছে যে কি রে, তোদেরকে না নিষেধ করেছিলাম আমার এখানে আসতে, আবার কেন এলি? এবং উপরে যে শিষ্যটা ছিল সে কিন্তু দেখেছে, পুরো ঘটনা দেখেছে। ও যখন এই ঘটনাটা দেখেছে তখন সেও এক চিৎকার দিয়ে ঘুরে একটা দৌড় দিয়েছে, এবং যখনই ওই পীর সাহেব ওনার হাতটা চেপে ধরেছে তখন উনিও একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওনার শিষ্য দৌড়াচ্ছিলেন উনি পেছন দিকে একবার তাকিয়েছেন যে আসলে কি হচ্ছে। তখন ওনার শিষ্য দেখলেন বড় আকৃতি সাদা জুব্বা পরা দাড়িওয়ালা কিছু লোক ওই কবরটা আবার সুন্দর করে ঢেকে দিচ্ছে। অদ্ভুত, মানে কবরটা আবার কবর দিয়ে দিচ্ছে। তো উনি ওখান থেকে চলে আসেন, চলে আসার পরে উনি তো কাজটা করতে পারলেন না, উনি নিজের গ্রামে ফিরে আসেন। বেশ কিছুদিন হয়ে যায়। এখন ওই যে ওনার যে ওস্তাদ, তার যে স্ত্রী সন্তান সন্ততি আছে, তখন ওনার স্ত্রী এসে ওকে বলছে এই কি ব্যাপার, তোমরা একসাথে কাজে গেলে, আমার স্বামী কোথায়? তখন বলছে হ্যাঁ আছে, আসবে, এই নিয়ে বিনিয়ে কথা বলছে, কিন্তু এটা দেখে ওনার স্ত্রীর সন্দেহ হয়। তখন বলে যে তোমরা রাত বিয়েতে কি কাজ করো, নিশ্চয়ই তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস, এরকম কথা বলতে থাকে। বলে না আমি মারি নাই, উনি আসবে, এরকম মানে কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বলে যে সত্যি করে বল, না হলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। তখন উনি ভয়ে সব সত্য কথা বলে দেয়, কিন্তু আসলে এই ধরনের কোনো কথা মানুষের বিশ্বাস করার কথা নয়। তখন ওনার স্ত্রী বিশ্বাস করে না, তখন বলে যে আমি অবশ্যই পুলিশের কাছে যাব, তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তখন ওই লোকটি আরো কয়েকজন লোকের কাছে বলে যে আসলে এই ঘটনা ঘটেছে। তখন ওনারা ওই পীর সাহেবের কবরের কাছে যান, কিন্তু পীর সাহেবের মুরিদরা কিছুতেই ওই কবরটা খুঁড়তে দেবে না, বলে না আমরা পীর সাহেবের কবর খুঁড়তে দিব না। তো অনেক রিকোয়েস্ট করার পরে দেখেন মানে সব ঘটনা বলার পরে তখন বলেছে ঠিক আছে তাহলে খোলেন। এবং রাসেল ভাই খোলার পরে দেখা যায় সত্যি ওই যে চোর যিনি নেমেছিলেন ভিতরে, উনি ওখানে মরে পড়ে আছেন, এবং
ওনার হাতটা খুব শক্ত করে ওই পীর সাহেব চেপে ধরে রেখেছেন। পীর সাহেবও উনি শোয়া শায়িত, কিন্তু ওর ভিতরে কিন্তু দুটো লাশ নাই, ওই যে কাফন পরা যে দুজনের লাশ ছিল সেটা না, ওই একটা পীর সাহেবের লাশ আর একটা উনি যেই অবস্থায় নেমেছিলেন সেই অবস্থায় মরে পড়ে আছেন, এবং তার লাশটাও পচে নাই। 10-12 দিন হয়ে গেছে ঘটনা ঘটার পরে, কিন্তু তার লাশটা সম্পূর্ণ অবিকৃত রয়ে গেছে। তখন ওনারা অনেক চেষ্টা করেছিলেন পীর সাহেবের হাত থেকে ওনার হাতটা ছোটানোর জন্য, যে ছুটিয়ে লাশটা ওখান থেকে তুলে ফেলবেন, পারেননি। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুতেই এই হাতটা ছোটাতে পারেন নাই ওনারা। অবশেষে ওই কবরের মধ্যেই আবার মানে ওই লাশটা ওখানে রেখেই কবর দিয়ে উঠে আসতে হয়। তো এই ঘটনা যখন ঘটলো, সবাই জানাজানি হলো এই ঘটনা, তখন যে ব্যক্তি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন উনি বলছেন যে ঘটনা কিছুদিন পরে উনি স্বপ্নে দেখছেন যে ওই যে ওনার যে ওস্তাদ যে লাশ চুরি করতে গিয়ে মারা গেলেন, তো উনি খুব সুন্দর একটা বাগানের মধ্যে মানে মানে ঘুরে বেড়াচ্ছেন, এবং ওনার চেহারা খুব সুন্দর, মানে অদ্ভুত রকমের, মানে একটা বেহেশতি চেহারা আর কি। তখন ওনার ওস্তাদকে বলছেন, ওস্তাদ আপনি তো খুব খারাপ লোক ছিলেন, আপনি লাশ চুরি করতে গিয়ে মারা গেলেন, তো তারপরেও আপনি কেমন আছেন? বলে আমি খুব ভালো আছি। বলে আপনি কিভাবে ভালো থাকেন? তখন বললেন যে আমি খারাপ, কিন্তু যেই ব্যক্তির সাথে আমি শায়িত আছি আল্লাহ তাআলা ওনার মানে ওসিলায় আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা স্বপ্নে দেখছেন উনি স্বপ্নে দেখছেন, এবং উনি স্বপ্নে ওনার ওস্তাদ তাকে বলেন যে তুই যতদিন জীবিত থাকবি তুই কখনোই আর এই ধরনের কাজে যাবি না, যত টাকাই আসুক অফার আসুক তুই কখনোই কাজে যাবি না, আর তোর শরীরে যতদিন শক্তি থাকবে অল্প সময় হলেও তুই রিক্সা চালাবি এবং বাকি জীবনটা তুই আল্লাহর রাস্তায় কাটাবি। দ্যাটস ওয়াই উনি রিকশাওয়ালা। হ্যাঁ, ওই সেই রিক্সাওয়ালা যার রিক্সা আমি উঠেছিলাম, তখন ওনার কাছ থেকে আমি ঘটনাটা শুনেছিলাম। তো উনি ওনার নাম বলতে নিষেধ করেছিলেন, যেটা আমি যশোর থেকে কালেক্ট করেছি। তো ঘটনাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। তো আমি চিন্তা করেছিলাম ভূতে ভেবে শেয়ার করব কি করব না, তো মনে হলো যে না, এটা শেয়ার করি। আমার মনে হয় যে এখান থেকে অনেক কিছু শেখার আছে, যা আজকে রিসেন্টের সাথে ঘটনাটা শেয়ার করলাম আপনার মাধ্যমে। এটা ঘটে সিলেটে, এবং আমি এই ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তিনি একজন ট্রাক ড্রাইভার। তো আমি একদিন মানে আমার বাসা তো রাজবাড়ী, আমি রাজবাড়ী থেকে আসছিলাম, গলন্দ মোড় থেকে আমি একটা যশোর থেকে আসা বাসে উঠি যে আমি ওই বাসে ঢাকা যাব আর কি। তো আমার পাশে যিনি বসেছেন উনি বারবার খালি ড্রাইভারের গাড়ি চালানোর সমালোচনা করছেন, যে ড্রাইভার কিভাবে গাড়ি চালায়, এটা এইভাবে করতে হবে। আমি বললাম যে আপনি কি গাড়ি চালাতে পারেন? বলে হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাক চালাই। আমি তখন বললাম যে আপনি কোন রুটে ট্রাক চালান? তখন বললো যে আমি ঢাকা থেকে জাফলং ওই পাথর আনা নেওয়া করে উনি আর কি ট্রাকে। তখন আমি মনে করলাম যে ট্রাক ড্রাইভাররা তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালায়, অনেক কিছু দেখে। তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে কি কোনো ভয়ের ঘটনা আছে? তখন বলেন হ্যাঁ, ওনার জীবনে একটাই ভয়ের ঘটনা আছে, তো সেটা আমি শুনেছি, সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি যেটা সেটা হচ্ছে যে এটা ঘটনা 80-র দশকে। উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথমে ছিলেন হেল্পার আর কি, হেল্পার ছিলেন। তো উনি ওনার ওস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। তো এটাই ছিল ওনার কাজ। তো একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরে, তখন এলাকার কিছু লোক ওখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বলল ভাই একটা মানে আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন তখন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2 জন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন, এটা মানবিক মানে দিক চিন্তা করে। তখন ওনারা রাজি হচ্ছিলেন না। তারপর পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার করলেন যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, মানে এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে, ওই লাশ নিয়ে সেই মানে ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। আর যেহেতু ওই শ্রমিকগুলো ওদের সাথে মনে হচ্ছে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এই জন্য না করতে পারেন নাই। ওনারা 2 জন লোক, পাথর লোডই ছিল, মানে পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনের ওই অংশে ওনারা ওঠেন আর কি, এবং লাশটা কাফনে মোড়ানো ছিল। তো ওনারা 2 জন ট্রাকের উপরে লাশ সহ বসেন, 2 জন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামক একটা বাজার আছে। যাওয়ার সময় মানে জাফলং এর আগে জৈন্তাপুর পরে, তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মানে মোটামুটি সারা রাতই খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুরের থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন যিনি ট্রাক ড্রাইভার মনে হলেন যে জৈন্তাপুর, ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, জৈন্তাপুর থেকে তো মানে
সিগারেট কিনতে ভুলে গেছে, আমার তো একটা সিগারেট খাওয়ার দরকার। তখন তার হেল্পার বলে, ওস্তাদ সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়েন। যে ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নেব। সত্যি বাজারে দূর থেকেই দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল। ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল। তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার পাহারাদার যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই মানে পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা মানে বাঘ না ভাল্লুক, আমরা এখানে আসার আগেই এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি? তখন উপরে দেখেন যে না, দুইজন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে। তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন না। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন, মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো সিগারেট কিনে নেবেন। সামনে যেই বাজারে গেলেন এক সেম ঘটনা, একই রকম ঘটনা, সবাই পালিয়ে যাচ্ছে। ওনাদের ট্রাক যে যেখানে মানে দেখা মাত্রই যে যেদিকে পড়ছে রাতের অন্ধকার মানে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা আবারও চেক করে না, লাশও ঠিক আছে, দুইজন লোকও ঠিক আছে। ওই দুইজন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপারে এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন। যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে। ওই ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা। এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে। যাই হোক, বাট ওনাদেরকে দেখে কি করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার, কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের আবার চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে। তো পুলিশের সদস্যরা ওনারা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য। তো ওনারা গাড়ি স্লো করবেন, কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে, মানে 100 গজ দূরে, তখন ওনারা খেয়াল করেছেন যে ওই পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে, ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনারা ট্রাক থেকে নেমে আসেন, নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে দুইজন আছে। বলে, না, তোমরা তো শুধু লাশ নিয়ে আসো নাই, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা তখন আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা দানবের মতো, এবং তোমাদের ট্রাকের দুই পাশে, মানে ট্রাকের যে দুই পাশে দুটো জানালা থাকে, দুইটা জানালার পাশে 2 জন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার 2 জন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারি না। আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণে দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয়, দেখি তো লাশটা কোথায়। ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই 2 জন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই 2 জন লোক কিছু একটু দূরেই মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ট্রাকের উপরে লাশের সাথে যে 2 জন ছিল, যে 2 জন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়। তো ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনারা বলেন, আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নেই। তখন বলে, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি, মানে যে যেভাবে পারছে খুঁজছে। ওনারা বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে, সাদা সাদা কি যেন। ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে 4 জন ব্যক্তি চারপাশে ধরে আছে, ঠিক সেম, মানে মাথাটা একজন ধরে আছে এক হাত দিয়ে, 2 হাত 2 জন ব্যক্তি ধরে আছে, 2 পা 2 জন ব্যক্তি ধরে আছে। ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনারা আর পিছন দিকে তাকালেন না। তারা খেয়াল করলেন যে 2 হাত ধরে যেই জন ছিল এবং 2 পা ধরে যেই 4 জন ছিল এবং মাথা ধরে যেজন ছিল, ওনারা
একজন ডান পাশে একজন বাম পাশে, দুজন হেঁটে চলে যাচ্ছে এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, দুইজন দুই পা ছিঁড়ে নিয়ে চারজন চারদিকে চলে গেলেন, এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা মানে যিনি গল্প আমাকে করেছেন উনি মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে যেমন মানুষ হেঁটে মানে আস্তে আস্তে উপরে ওঠে, মনে হচ্ছে আকাশে সিঁড়ি লাগানো আছে, ওনারা হেঁটে হেঁটে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন, এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায় ওই কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকলো। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর এই লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবো। যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন, ওনার দুঃসম্পর্কে কিছু আত্মীয় ছিল, ওখানকার স্থানীয় লোকজন জানতো ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এতটুকু শুধু জানতো। তারপরে মানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে ঘটনাটি ঘটলো, এই যে একটা ভয়ঙ্কর ঘটনা, কারণ কি, কেন এই ব্যক্তির সাথে লাশের সাথে এইটাই ঘটলো, আরো তো অনেকের সাথে ঘটতে পারে, এনার সাথেই কেন? তখন উনি আমাকে যেটা বললেন যে ওনারা পরবর্তীতে যখন আবার মানে মাল আনতে গিয়েছিলেন ওখানে, ওনারা এই ঘটনাটা ওখানে বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে, তখন স্থানীয় লোকজন বলল যে উনি তো আসলে পাথর, যেমন জাফলং এ দেখি যে ওই স্রোতে পাথর আসে, সেই পাথরগুলো তুলে আনা হয় আর কি, উনি পাথর তোলার কাজটা করতেন। উনি হঠাৎ করে অন্য যারা পাথর তুলে এসে বলেছে এই দেখ একটা অদ্ভুত রকমের পাথর পেয়েছি। সেটা কেমন, মানে এই সেই পাথরটা ছিল পুরো একটা মানুষের আকৃতির পাথর, ছোট্ট একটা, মানে হয়তো বা 2 হাত হবে আমাকে যতটুকু বলেছে, মানুষ আকৃতির পাথর। বলেছে দেখ পাথরটা পেয়েছি। তখন লোকজন বলছিল ওটা তাহলে উপরে তুলে নিয়ে আয়। তখন উনি ওই হাতে করে, মানে হাতটা মাথার উপরে রেখে 2 হাত উপরে তুলে, মানে পাথরটা মাথার উপরে তুলে উনি হেঁটে আসছিলেন, এবং ওই আসার সময় হঠাৎ করে উনি স্ট্রোক করেন, মানে বলছে স্ট্রোক করেন আর হঠাৎ করে সবল একজন লোক স্ট্রোক করেন, এবং উনি পানির মধ্যে ঠাস করে পড়ে যান, এবং তখন তাকে তুলে নিয়ে আসা হয় এবং উনি তখন মারা যান। এবং ওনারা তখন চিন্তা করলেন যে ওই পাথরটা তাহলে কোথায় গেল। ওনারা কিন্তু অনেক চেষ্টা করেছেন ওই পাথরটা ওখানে খোঁজার জন্য, কিন্তু ওই পাথরটা আর পাওয়া যায়নি। তো ধারণা করা হয় ওই পাথরেই হয়তো বা কোনো ঘটনা ছিল, যার কারণে ওনার এই নির্মম পরিণতিটা হয়েছে এবং লাশের সাথেই পরিণতিটা হয়েছে। আর আসলে ভাই ওই যে লাশটা যখন ওই যেভাবে ওনাকে খন্ড খন্ড করে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে স্থানীয় যারা লোকজন ছিল তখন তারা বললো এই লাশটা আসলে বাড়িতে নিয়ে গেলে ওনারা তো ভয় পাবেন, যেই দেখুক ভয় পাবেন, তার থেকে ভালো এখানে কোনো একটা কবরস্থানে আমরা এটাকে দাফন করে দিই। তখন ওনাকে ওই স্থানীয় একটা কবরস্থানে ওই লাশটাকে দাফন করা হয়। তো আসলে ভাই এখানে আর একটা ব্যাপার আমি বলি যে আমরা যে জৈন্তাপুর সিলেটের যেখানে দেখি আর কি, এখনো যারা যাবেন ওখানে, আমরা জানি যে রাজা গৌর গোবিন্দের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, এবং ইতিহাস যারা জানেন তারা জানেন যে রাজা গৌর গোবিন্দ দেখতেন যে রাজা গৌর গোবিন্দর যে আহত সোলজার গুলো থাকতো, পরের দিন তারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় আবার যুদ্ধ করত। তো ওইখানেও একটা ঘটনা, ওই জায়গাটার নিয়েও আর একটা ঘটনা আছে। তো হয়তোবা ওইখান থেকেই ওই যিনি ড্রাইভার, মানে যিনি হেল্পার ছিলেন, উনি বলেছিলেন যে ঠিক জৈন্তাপুর পার হওয়ার পরেই তারা তাদের ট্রাকটাকে বেশি ভার অনুভব করছিল, মনে হচ্ছে যে ট্রাকটা আরো বেশি ডাবল লোড হয়ে গেছে, কিন্তু অতটা কিছু বুঝতে পারেন না আর কি, মনে হচ্ছে হঠাৎ করে লোড হয়ে গেছে, ট্রাকের কোনো সমস্যা থাকতে পারে। তো হয়তোবা ওই স্থানটাও একটা কারণ হতে পারে। যে এই ঘটনাটি আসলে আমার এক উস্তাদ বলেছিলেন, সঙ্গত কারণে আমি যে লোকটির নাম এবং প্লেসটা বলতে চাচ্ছি না, কোথায় ঘটেছিল সেটা বলতে চাচ্ছেন না। জি সেটা বলতে চাচ্ছি না, কারণ গল্পটা খুব সেনসিটিভ, এটা শুনলে বুঝতে পারবেন আর কি। তো আমার উস্তাদ ইনি একজন ব্যক্তির গল্প করেছিলেন, কারণ আমার উস্তাদ যে বছর হজে গিয়েছিলেন, তো ওনার সাথে ওনারই এক সাথী ভাইয়ের হজে যাওয়ার কথা ছিল, কিন্তু সঙ্গত কারণে উনি বারবার যেতে পারছিলেন না। তো আমার উস্তাদ উনি হজ থেকে পরবর্তীতে যেটা জানতে পারলেন সেটা আমাদেরকে বলেছিলেন, সেটাই আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে উনি কেন হজে যেতে পারেননি, বারবার উনি হজ যেতে পারেননি, মানে কি হজ পালন করতে কেন পারেননি, কেন হজ পালন করতে পারেননি, উনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। তো ওনাকে বারবার যখন প্রশ্ন করা হচ্ছিল যে কেন আপনি হজ পালন করছেন না, তো উনি বারবার বলছেন আমি অসুস্থ, বিভিন্ন অজুহাত দেখাচ্ছিলেন ওনার সাথী ভাইদেরকে। তো শেষ পর্যন্ত একজন সাথী ভাই ওনাকে খুব ভালো মতো ধরলেন যে আপনি এত টাকা জমা দিলেন, এত কিছু করলেন, কিন্তু কেন হজ পালন করছেন না, এটা একটু আমাকে বলতেই হবে।
উনিও খুব বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন, ওনার কারণে অন্যদের অসুবিধা হচ্ছিল। তো উনি তখন বললেন যে আসলে কি ঘটনা। তখন বলছেন যে আমি হজ পালন করব কিভাবে। আমি যখনই মানে হজ পালন করার জন্য কাজ শুরু করতে যাই, তখনই দেখি আমার মানে বোনের ছেলে, ছোট্ট বয়স 7-8 বছর বা 9 বছর হবে, এই ছেলেটি বিশাল এক দা নিয়ে আমার পথের কাছে দাঁড়িয়ে আছে। মানে বিশাল এক দা নিয়ে আমার মানে পথিমধ্যে দাঁড়িয়ে আছে। তো এখন বলছে যে আপনার এই ভাগিনা এখানে কিভাবে আসবে, এটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে আসবে? তখন বলছেন যে আমার কথাও তো সেটা, আমার ভাগিনার তো এখানে আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমার ভাগিনাকে আমি নিজের হাতে হত্যা করেছি। তখন উনি ওই লোকটি খুব অবাক হলেন যে আপনি আপনার ভাগিনাকে নিজের হাতে হত্যা করেছেন, কিন্তু কেন? তখন উনি ওই ঘটনাটি বললেন যে ওনার একটাই বোন ছিল, যখন ওনার বোনের বিবাহ মানে বয়স হয়ে গেল, তখন একটি ছেলে দেখে ওনার বোনকে বিবাহ করিয়ে দিলেন। বিবাহের পরে ওনার বোন বারবার যখন নিজের সম্পত্তি দাবি করছিল ভাইয়ের কাছে, তখন ভাই বলছিল যে তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি, কত টাকা পয়সা খরচ হয়েছে, বিয়ের জন্য খরচ করেছি, তোমার যা সম্পত্তি ভাগে ছিল সবই টাকা পয়সা খরচে ব্যয় হয়ে গেছে, সুতরাং তোমার কোনো সম্পত্তি আমার কাছে নেই, সব সম্পত্তি খরচ করে ফেলেছি তোমারই পিছনে। তখন বোন ভাইয়ের সাথে আর বেশি আর্গুমেন্টে যায় নাই, কারণ হচ্ছে যে যেহেতু বাবা মা মারা যাওয়ার পরে ভাই তাকে বড় করেছিল, এই জন্য উনি আর কোনো আর্গুমেন্টে যান নাই। কিন্তু কিছুদিন পরে ওনার সন্তান হয় এবং ওনার স্বামী খুব অসুস্থ হয়ে যান। যখন স্বামীর চিকিৎসার জন্য বারবার ভাইয়ের কাছে আসছিল যে ভাই আমাকে কিছু টাকা দাও, স্বামীর চিকিৎসা করাবো, তখন বলছেন যে আমি তোমাকে কোনো টাকা দিব না। এভাবে বারবার তার বোনকে ফিরিয়ে দিয়েছে এবং একদম বিনা চিকিৎসায় ওই মহিলাটির স্বামী মারা যায়। তখন অনেক কষ্টে ওনার সন্তানকে উনি বড় করতে থাকেন এবং এক পর্যায়ে উনি নিজেও অসুস্থ হয়ে যান। সন্তান যখন আবার একটু বোঝা শিখেছে, 7-8 বছর বয়স হয়ে গেছে, তখন তার মামার কাছে গিয়ে বলেছে যে মামা আমার মাও অসুস্থ, তার চিকিৎসা করা প্রয়োজন, আপনি কিছু টাকা পয়সা দেন। তখন বারবার উনি ওনার ভাগিনাকে ফিরিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটির মাও সম্পূর্ণ বিনা চিকিৎসায় মারা যায়। আচ্ছা, ওনার ভাই কোনো সহযোগিতা করেন নাই। যখন এই ধরনের ঘটনা দেখে ওই বাচ্চা ছেলেটির মনেও খুব দাগ কাটে যে আমার মামা এরকম করলো, তখন উনি ওর মামার সাথে বিভিন্নভাবে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। ওই অল্প বয়সী ছেলেটাই, আচ্ছা, যে আমার সম্পত্তি হয় বুঝিয়ে দিবা, না হলে আমি বিচার সালিশের কাছে পুলিশের আশ্রয় নিব। তখন উনি অবস্থা বেগতিক দেখে একদিন বললেন ঠিক আছে তুমি রাত্রে এসো, আমি তোমার সম্পত্তি বুঝিয়ে দেব। যখন ছেলেটি সত্যি সরল বিশ্বাসে রাত্রে ওনার বাড়িতে এসেছিলেন, তখন উনি ছেলেটিকে খুব নৃশংসভাবে হত্যা করে একটি জায়গায় ফেলে রাখে এবং ওই লোকটি তারই আর এক শত্রুকে ওই হত্যা মামলায় ফাঁসিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। তো উনি যখন ওই হজ করার কার্যক্রম শুরু করবেন, তখনই দেখে ওনার ওই ভাগিনা বড় একটি মানে দা নিয়ে ওনার পথিমধ্যে দাঁড়িয়ে আছে এবং ওনাকে ধাওয়া করে। তো এই ঘটনাটি রাসেল ভাই যে হয়তো অতটা ভয়ের না, কিন্তু আসলে এর মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। তো তারপর আমি আর একটা কথা বলতে চাই রাসেল ভাই, আমি শুরুতে যে একটা স্টোরি বলেছিলাম যে একটা পাগলের ঘটনা এবং এখন একটি মৃত ছেলের ঘটনা যে বারবার এসে সামনে দাঁড়িয়ে থাকে, বাধা দেয়, এখানে কিন্তু একটা আত্মার বিষয় চলে আসছে। আসলে আত্মার বিষয়টি কি? আসলে কি এরকম যে মানুষ মারা যাওয়ার পরে এভাবে এসে মানুষকে বিরক্ত করে? আসলে কিন্তু রাসেল ভাই বিষয়টা তা না। কারণ আমাদের মানে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আসলে মানুষ যখন মারা যায় তখন আত্মাটা ইল্লিন বা সিজ্জিন দুটার এক জায়গায় চলে যায় তার আমলের পার্থক্যের কারণে, এবং আল্লাহ তাআলা আনটিল দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা এই আত্মাগুলোকে ওখানেই রেখে দেবেন এবং পরবর্তীতে সেগুলোকে রিলিজ করবেন। এখন তাহলে এই যে রূপ ধরে এরা কারা আসে, কারা এটা, তাহলে কি হচ্ছে? আসলে ভাই যে মানুষ যদি কোনো খারাপ লোক হয়, তো দেখা যায় তার সাথে কিছু খারাপ জিন থাকে, সে হয়তো নিজেও বোঝে না। আবার যদি কেউ ভালো লোক হয়, তার সাথেও কিছু ভালো জিন থাকে, কিন্তু সে নিজেও সারা জীবনও বুঝতে পারে না। ওই ভালো লোকগুলো, ভালো জিনগুলো তার সাথে থাকে, তার উপকার করার চেষ্টা করে। তো অনেক সময় এই জিনেরা এই ধরনের কিছু ঘটনা ঘটায়, আমরা সেটাকে আত্মা মনে করি। এই যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গাগুলোতে সুইসাইড হয়েছে,
আমরা সেখানে একটা হন্টেড প্লেস হিসাবে সেটা পরিগণিত হচ্ছে। আমরা দেখি যে ওই সুইসাইড যিনি করেছেন তিনি ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আসলে এই ব্যাপারটা কি, আসলে কি সত্যি ওনার আত্মা ওখানে আসে? না, আসলে কিন্তু বিষয়টা তা নয়। উনি যেভাবেই মারা যাক, সুইসাইড করে মারা যাক, ভালোভাবে মারা যাক, ওনার আত্মা ইল্লিন বা সিজ্জিনে চলে গেছে। আল্লাহ জানেন ওনার আত্মা কোথায় তিনি রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন পড়াশোনা করতে বসি, পড়াশোনার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার হয়, সুন্দর একটা পরিবেশের দরকার হয় পড়া মনে রাখার জন্য। ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক জিনেরা যখন প্র্যাকটিস করে, তাদের ওই প্র্যাকটিসটা কার্যকরী হওয়ার জন্য সেই ধরনের কিছু এনভায়রনমেন্টের দরকার হয়। ঠিক যেখানে অপমৃত্যুগুলো হয়, জিনেরা ওখানে এসে তারা একটা আস্তানা গেড়ে এবং ওখানে ব্ল্যাক ম্যাজিক গুলো প্র্যাকটিস করে। ওরা চায় না মানুষ সেখানে আনাগোনা করুক, এই জন্য বিভিন্ন ভাবে মানুষকে ভয় দেখায়, ভয় দেখে ওই জায়গাগুলো হন্টেড করে রাখে। এটাই আসলে মেইন ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই তৌফিক ওমর সজীব তার মামার সাথে, মানে তার মামার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তো উনি যেখানে কাজ করতেন, একটা রিসার্চের কাজে উনি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দিকে যান। তো ওনার সাথে এক বন্ধুও যান, ওনার বন্ধু রিসার্চের সহযোগী হিসাবে। তো ওনারা যেহেতু গ্রাম অঞ্চলের রিসার্চটা করছিলেন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে ওই গ্রামে একটি অনেক পুরাতন একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটি পুরাতন বাড়ি, জমিদার বাড়ির মতো আর কি, অনেক বড়। তো ওখানে মানে খুবই হন্টেড একটা বাড়ি ওটা। এবং এই কথা ওখানে প্রচলিত আছে যে ওই বাড়িতে যে সাহস করে রাত থাকতে গিয়েছে সে আর সকালে ফেরত আসেনি, তার লাশটা ওখানে পাওয়া যেত, ওই বাড়িতেই পাওয়া যেত। তো তখন ওই যিনি রিসার্চের কাছে গিয়েছিলেন উনি আবার এগুলো বিশ্বাস করতেন, কিন্তু ওনার বন্ধুদের সাথে গিয়েছিল, উনি আবার এগুলো বিশ্বাস করতেন না, কেন উনি বিদেশে পড়াশোনা করেছেন, এগুলোতে ওনার কোনো বিশ্বাস নেই। তো উনি বললেন যে ঠিক আছে আমি রাত থাকবো, দেখি কি হয় ওখানে। তো ওনারা খোঁজ খবর নিলেন আগে প্রথমে যে ওই বাড়িতে আসলে কেউ কিছু দেখেছে কিনা, কতটুকু জানে। তো ওই বাড়িতে আসলে অতীত ইতিহাস সম্পর্কে শুধু এতটুকু জানতো, জমিদাররা ছিলেন, পরবর্তীতে ওনারা চলে গেছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে পরে চলে গেছেন। কিন্তু ওখানে কেন হন্টেড এই বিষয়ে কিছু জানা যায় না, একদম রহস্যময় একটা জায়গা। আমরা তো অনেক কিছু কারণ খুঁজে পাই, এটা এই কারণে হন্টেড, কিন্তু ওটার কোনো কারণ খুঁজে পাই নাই কেউ। আচ্ছা। এবং ওখানে যে লাশ কয়েকটা পাওয়া গিয়েছিল, যারা সাহস করে থাকতে গিয়েছিল, মানে প্রত্যেকেরই লাশ একই রকম অবস্থায় পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে একদম মানে পরিত্যক্ত ভাঙা একটা রকিং চেয়ারের মতো চেয়ার ছিল, প্রত্যেককেই ওই চেয়ারের উপরে পাওয়া গেছে এবং চোখ খোলা অবস্থায়, মানে মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু চোখ খোলা অবস্থায় রকিং চেয়ারের উপর বসা। এবং এমন আতঙ্ক চোখের মধ্যে, খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, রকিং চেয়ারের উপরে সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং প্রত্যেকের চোখ খোলা এবং চোখে মুখে প্রচন্ড আতঙ্কের ছাপ, ওই অবস্থায় মারা গেছে। এখন ওনারা যে কি দেখেছেন এটা কেউ বলতে পারে না, কারণ ওনারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো জানা যেত ওনারা কি দেখে মারা গেছেন। আচ্ছা, যাই হোক। তো তারপর ওনার ওই বন্ধু চিন্তা করলেন যে উনি ওখানে থাকবেন, যে দেখবো আসলে ওখানে কি হয়। তো যেভাবে সেই কাজ, উনি সন্ধ্যার রাতের বেলা চলে গেলেন ওখানে, ওনার বন্ধু আগে এগিয়ে দিলেন আর কি, যিনি রিসার্চের কাছে গিয়েছিলেন উনি এগিয়ে দিলেন। উনি বারবার মানা করেছিলেন থাকার দরকার নেই, কিন্তু উনি কথা শোনেননি, উনি সেখানে গেলেন আর কি। বলেছিল যে তুমি ভোরবেলা চলে এসো, ভালো কথা। উনি ভোরবেলা সত্যি সত্যি গেলেন আর কি ওখানে। ফজরের আজানের পরপরই উনি ওখানে চলে গেলেন, যার পর ডাকাডাকি করে দেখলেন ঠিক ওনার বন্ধু ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে যে এই প্রথম আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক হন্টেড প্লেসে রাত কাটিয়েছি ভূত দেখার জন্য, এই প্রথম ভূত দেখলাম। উনি বলছে যে কি দেখলেন? সে আবার প্রশ্ন করছে আপনি ওখানে কি দেখলেন? সবাই মারা গেল, তুমি মারা গেলে না, ঘটনা কি? তখন উনি বলছে যে ওখানে অনেক রাত্রেবেলা হঠাৎ দেখি খটখট শব্দে মানে দরজা খুলে গেল, একজন লোক আসলো, সাদা মানে পাঞ্জাবি পরা একজন লোক আসলো। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো, নাম জিজ্ঞাসা করার পরে তখন ওই লোকটি একটা চেয়ারের উপরে বসলো, বসে আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলো। আমার কাছে মনে হলো না যে উনি ভূত বা এই গোছের কিছু, খুব সুন্দর করে কথা বললো। কথা বলার পরে উনি আমাকে বললো তুমি এই রকিং চেয়ারের উপর বসো, আমি তোমার জন্য একটু রাস্তা নিয়ে আসি। তখন আমিও রকিং চেয়ারের উপর বসলাম। রকিং চেয়ারের উপর বসে আমি ঘুমিয়ে গেলাম। পরে দেখি ফজরের আজান দিয়ে দিছে।
আর তুমিও আমাকে ডাকাডাকি করছো, আমি বের হয়ে আসলাম, এই হলো ঘটনা, এই হলো আমি দেখেছি। তখন বললো যে এই তো একদম সাধারণ ঘটনা। তো বললো যে এখন তো ফর্সা হয়ে গেছে, যাও তুমি একবার ওই রকিং চেয়ারটা দেখে এসো ভিতরে, যে আমি যেখানে সারা রাত বসেছিলাম বা যেখানে লাশ টাশ পাওয়া যায় ওখানে দেখে এসো, একবার দেখে এসো আর কি। তো উনি চিন্তা করেন ঠিক আছে। তো বললো যে তাহলে তুমি আসো আমার সাথে। উনি আবার বললেন, বলে না আমার একটু বাইরে কাজ আছে, সারা রাত রকিং চেয়ারের উপর বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি গিয়ে দেখে এসো। উনি আর গেলেন না সাথে। তো যাই হোক, ওই যে রাত্রে ছিল উনি গেলেন না, কিন্তু অন্য লোক যিনি দেখতে এসেছিলেন তার বন্ধুকে, উনি ভিতরে ঢুকলেন। উনি ভেতরে ঢুকে ওই বাড়িটার দোতলায় রকিং চেয়ারটা ছিল। তো উনি ভিতরে ঢুকেই মানে সাংঘাতিক ভাবে মানে উনি একটা আঘাত পেলেন। সেটা হলো উনি দেখলেন ওই রকিং চেয়ারের উপরে একটু আগে যার সাথে কথা বলে এসেছে ওনার বন্ধু, সে একদম সেম অবস্থায়, মানে চোখে মুখে আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রকিং চেয়ারের উপর হেলান দেওয়া মৃত অবস্থায় পাওয়া গেল। আচ্ছা। তো এরপরে উনি চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসার পরে বাইরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে গ্রামের লোকজন ওনাকে পরে উদ্ধার করে, লাশও উদ্ধার করা হয়। তো পরবর্তী এইটাই ছিল আসলে ভাই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থেই যে আসলে ওই রকিং চেয়ারে বসার পরে কেন ওখানে বসতো, ওখানে বসার পরে কি দেখতো, কি এমন ভয়ঙ্কর জিনিস সে দেখতো যার ফলে সাথে সাথে মারা যেত, এটা কিন্তু কখনোই জানা যায় নাই। আর পরবর্তীতে ওই বাড়িটা তো এমনিতে পরিত্যক্ত ছিল, পরে গভর্নমেন্ট সেটাকে খাস জমি হিসাবে সেটা অ্যাকোয়ার করে নেয় এবং পরবর্তীতে ওই বাড়িটা ভেঙে এখন আমি শুনেছি ওখানে মানে সরকারি কিছু স্থাপনা নির্মিত হয়েছে। তো আসলে ভাই এটাই ছিল ঘটনা।